সে তার নিজের কাজ নিজে করে যাচ্ছে, আমি তাকে এইভাবে ডিস্টার্ব করি না, যে না তাকে আমি ডিস্টার্ব করছি। মাঝে মাঝে খারাপ লাগে যে এত রাত জেগে সে করছে, আমি একটু উঠে দেখে আসি। আবার আমার ঘরটাকে আমি নিজেই ব্যস্ত মনে করি যে আমি খুব ভালো আছি, খুবই ভালোভাবে আমাকে সে রেখেছে। আমরা দুজনেই মানে 11 একই টাওয়ারে থাকি, 11 তলায় আমি আজিজ একসাথে থাকি। আর আমার বড় মেয়ে থেকে 5 তলায়, ছোটো মেয়ে থেকে 7 তলায়, ছোটো বোন থেকে 12 তলায়। মানে সবাই আমরা ভালোই আছি ইনশাল্লাহ। বাকিটা যেমন থাকতে পারি সবাই দোয়া করবেন, আর আমার জন্য সুস্থতা কামনা করবেন, আমি যেন ভালো থাকতে পারি। আজিজ ইনশাল্লাহ ভালোই আছে, ওর কোনো অসুবিধা। ধন্যবাদ, আপনাদের দোয়া করছি আপনি যেন ভালো থাকেন। হ্যাঁ, এর বেশি তার কিছু না, নাকি? হ্যাঁ, আসলে সুখ তো একটা আপেক্ষিক জিনিস। সুখ নিজের কাছে, সুখ আমাদের কবি ফরাজি গীতি কবি বলেছেন যে অনেক কিছুই সুখ তো আপেক্ষিক, সুখ নিজের কাছেই। ওই যে গেটের কবিতায় আছে, সুখ নিজের কাছেই থাকে। হ্যাঁ, তো সুখ আমরা ধরে নেব কীভাবে? নিজেকে সংযত রেখে, নিজেকে ভালো পথে চালিত করে, তাই না? নিজেকে সুন্দর রেখে, নিজেকে পরিচ্ছন্ন রেখে, এটাই তো ফরাজি ভাই বলছেন, এই তো। আসলে দাম্পত্য জীবনের সুখ এটাই, আমি যেন কাউকে ফাঁকি না দিই, আমি যেন মিথ্যা না বলি, তাই তো বলছেন। হ্যাঁ, মিথ্যা অনেক ক্ষতির কারণ হতে পারে। অতএব আমরা মিথ্যা বলবো না। আমরা যারা নতুন দাম্পত্য জীবনে এসেছি তারা যেন এইভাবে চলতে পারি, আমরা নিজেকে যেন গড়তে পারি। নিজেকে গড়তে পারলে, নিজেকে সুন্দরভাবে মিথ্যাহীনভাবে গড়তে পারলে আমাকে গড়া হবে, আমার পরিবারকে, দম্পতিকে গড়া হবে, আমার পরিবারকে গড়া হবে, আমার সমাজকে গড়া হবে, সর্বোপরি আমার দেশকে গড়া হবে। তাই আসুন আমরা সবাইকে ভালো রাখি, সবাইকে সুস্থ রাখি, সবাইকে সুন্দর পথে চালিত করি এবং নিজেকে সুন্দরভাবে চালনা করে সমাজকে, সংসারকে, দেশকে ভালোবাসি। সর্বোপরি আমার একটাই অনুরোধ, আন্তরিক অনুরোধ, আমরা যেন সবাই মিলে দেশকে ভালোবাসি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আব্দুল আজিজকে। আমাদের দর্শক সারিতে একজন কিছু প্রশ্ন করতে চেয়েছিল, আপনি প্রশ্ন করুন, ওনাকে একটু মাইক্রোফোনটা দিয়ে সাহায্য করুন। থ্যাংক ইউ। আসলে আমি এখানে আসা যাওয়ার পথে দেখলাম যে দাম্পত্য মেলা, আমার কাছে খুব মজা লাগছে। গতকালকেও আমি এসেছি 11টার দিকে, দেখলাম যে কেউ আসে নাই। তা আমি ভাবলাম যে আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে দাম্পত্য মেলায় অংশগ্রহণ করবো। তাই আমি শুরুতে একটু বলবো আর কি, আমার মনে হয় পৃথিবীতে যদি 2জন সুখী দম্পতি থাকে তার মধ্যে আমি ওয়ার একটা। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার 3 মেয়ে, দেখেন আমার 3 মেয়ে, আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে। আমাকে এখনো মনে হয় যে সুখের বিষয় আপনি তাদেরকে নিয়ে আসেননি, এটা আমাদের আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি আগামী দিন ইনশাল্লাহ আমার ওয়াইফকে এখানে নিয়ে আসবো। আমি আজও সকালে আসার সময় আমার ওয়াইফকে ধরে গান গাইছি, সেই গানটাকে আমি বলবো, যদি সুন্দর একার মুখ পাইতাম, যদি নতুন একার মুখ পাইতাম, বক্সিরহাটের পানোর খিলতারে আমি বানাই খাওয়াই। আমি যদিও শিখি না, আমি আমার মেয়েদেরকে গান শিখাই। আপনার প্রশ্নটা বলছিলেন? প্রশ্নটা করতেছি। আমি পড়াশোনা সাহেবকে বলবো, আসলে দাম্পত্য জীবন এমন একটা জিনিস, এমন একটা মধুর জিনিস, এটা বুঝার কোনো কায়দা নেই। আমাদের পবিত্র পড়াশোনায় ফিহিন্দা খায়রাতুল হিসাম, সেখানে মনমোহনী পরম সুন্দরীদের থাকবে। আল্লাহ বেহেশতের রমণীদের কথা বলতেছে, আমাদেরকে বেহেশতের রমণীদের কথা দেবে। এবং আমি আরেকটা কথা আপনাকে বলবো, আসলে আমি প্রশ্ন করবো না। অনেক সময় অনেকে প্রশ্ন করে, আমি উত্তর দিতে ভালো লাগে। প্রশ্ন করলাম, প্রশ্নের মনে হয় যে মনে আমি আটকাচ্ছি, ওনাকে মনে বিপদগ্রস্ত করতেছি। আমি সর্বশেষ একটা কথা বলবো, আসলে দাম্পত্য যে সুখের জিনিস, এটা আমাদের যে মাননীয় রেলমন্ত্রী বুঝতে পেরে উনি তাড়াতাড়ি ওই কাজটা সেরে করছেন। আমার মনে হয় প্রতিষ্ঠান আমাদের অনুরোধ করবো, আপনার সেই জিনিসটা সেরে ফেলবেন। ধন্যবাদ। বিল গেটস, বিশ্বের সবচেয়ে সেরা ধনী, বিল গেটস একটা মন্তব্য করেছেন যে পৃথিবীটা যদি পরিবর্তন করতে চাও বিয়ের পূর্বেই করো, আর বিয়ের পরে পৃথিবী
পরিবর্তন তো দূরের কথা, টিভি চ্যানেলও পরিবর্তন করতে পারবে না। না, আমরা এখানে বিতর্ক করতে আসিনি। আমরা লোভহীন মানুষকে একে অপরকে ভালোবাসবো, লোভ যেন না থাকে। আমার সম্পদ গড়ার লোভ, আমার সন্তানকে বিরাট বড় কিছু করার লোভ, আমার ভাইকে একটা বড় চাকরি দেওয়ার লোভ, এই লোভটা আমাদের সম্বরণ করতে হবে, তাহলেই কিন্তু সব কিছু হবে। লোভ সম্বরণ করে আসুন আমরা নিজেদেরকে গড়ি, তর্ক করে নয়, পরস্পরকে ভালোবেসে শ্রদ্ধার সাথে লোভ সম্বরণ করে। ধন্যবাদ সবাই। আচ্ছা, আপনার কাছে আমি একটু আসছি। আমার ব্যক্তিগত প্রশ্ন, আপনার একটা গানে আছে, মনটাকে যদি টাকার মতো কর্জ দেওয়া যেত, মানে এই যে মনটাকে আপনি কর্জ দেওয়ার জায়গাটা চিন্তা করছেন। আরেকটা গান বলি, আমার একটা গান আছে যে সোনা দানা দামি ঘনা প্রেমের কাছে কিছু মানে না, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার ঘর। আমি এই গানটা লিখেছিলাম মেয়েদের জন্যই, যে আমরা ভালোবাসাকে যেন বৈষয়িক কোনো সম্পদের সমকক্ষ না করি, আমরা হৃদয়ের ভালোবাসার জন্য হৃদয়ের সাথে সমকক্ষ করি। আর মনে কথা বলছিলাম যে আমাদের মনটাই তো নষ্টের আসল কারণ, আমাদের মনটাই তো ডুবি হয়ে ওঠে। আমরা সবসময় বিবেক দ্বারা অনুশাসিত হওয়া দরকার, কিন্তু আমরা অনেক সময় বিবেক দ্বারা অনুশাসিত না হয়ে মন দ্বারা পরিচালিত হই। এই মন দ্বারা পরিচালিত হয়ে আমরা বিপদগামী হচ্ছি, মন দ্বারা পরিচালিত হতে গিয়ে আমরা লোভ লালসার কাছে আত্মসমর্পণ করে ফেলছি। সুতরাং আমাদের আবেগ, আমাদের বিবেক যেন পরিচালিত হয়, আমাদের আবেগটা যেন আমাদের চৈতন্য দ্বারা পরিচালিত হয়, তাহলে সেই আবেগটা মানুষের কাজে লাগবে, তাহলে আমরা মানে নষ্ট হতে পারবো না, আমরা লোভ লালসার কাছে মানে বিক্রি হয়ে যাবো। এটা আমি বলতে চাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে আপনি যে দাম্পত্য জীবনে যান না, সেটার কারণ কি আপনি ওটাকে প্রয়োজনীয় মনে করেননি বলে জাননি, নাকি ঘৃণা করেন বলে জানেন? পৃথিবীটা এমন, এক একজনে মানুষ এক একটা দৃষ্টিকোণ নিয়ে গড়ে ওঠে। আমার জীবনে কোনোদিন মনে হয় না এটা প্রয়োজন, কারণ পৃথিবীতে 700 কোটি মানুষের বারে এমনি পৃথিবী বাড়া করবে। আমি মনে করেছি আমি সবচেয়ে মানুষকে বেশি ভালোবাসতে পারবো, আমি অনবরত সৌন্দর্যের পূজারি থাকতে পারবো, আমি অনবরত শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতে পারবো, আর আমি ক্রমাগতভাবে নিজেকে মানে সত্যের উপর নির্ভর করার জন্য চেষ্টা করতে পারবো। আমি সেই দৃষ্টিভঙ্গিতে গড়ে তুলেছি। এটা ভালো কি মন্দ সেটা আমি বলতেও চাই না, আর আমার এটার মধ্যে আমার কোনো ধারণাও নাই। আর আমি শুধু একটা কথা বলতে পারি, বিশ্বের 700 কোটি মানুষের মধ্যে আমি হলাম সবচেয়ে স্বাধীন মানুষ, বিবেকের কাছে স্বাধীন, সত্যের কাছে স্বাধীন, আমি নিজের অধীন। সুতরাং স্বাধীনতা ভোগ করা কত বিরাট, এটা একটাই তো জীবন। আমি বিশ্বের অন্যতম স্বাধীনতার মধ্যে একজন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ শহীদুল্লাহ ফরাজি ভাইকে। দর্শকদের মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে ওনার কাছে? না থাকলে আমরা এই আলোচনা পর্বটি শেষ করে আমরা সাংস্কৃতিক পর্বে যাব। সম্ভবত প্রশ্ন নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ। আর আমার ভালো লাগবে ভাই বাবি একই সাথে আমরা একসাথে ছিলাম। আর রণবীর নাচের পরে আবার আমরা গানে ফিরে যাব। আমি অনুরোধ করছি উপমা এবং রণবীরকে তাদের নাচ নিয়ে আসার জন্য। আমরা আজানটা একটু শেষ করে নিই, আজানের পরে আমরা এই অংশটা দেখব।
ধন্যবাদ উপমা এবং রণবীরকে। তোমরা যেও না উপমা একটু ওর ইউনিভার্সিটি নর্থ সাউথে। তো দম্পতি সোসাইটি আমরা আসলে মনে করি আমরা সকলে একটি পরিবার। একটা পরিবারে যেরকম মা থাকে, বাবা থাকে, খালা খালু, দাদা দাদি, তো এখানে যারা আছেন আমি মনে করছি আজকে আমরা সবাই একটা পরিবার। তো তোমরা আসো, একটু ওদের সাথে ছবি তুলে যাও, আর বেশিক্ষণ কষ্ট দেবো না খালা খালুকে। আর আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা। আমাদের মাঝে অনেকেই নতুন নতুন এসে পৌঁছেছে, যাদেরকে আমরা আবারও পরিচয় করিয়ে দেব। আমরা এরপরে গান শুনবো, আবৃত্তি শুনবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। পিছনে আমি ফিরোজ ভাইকে দেখেছি, এবং আমি যাকে দেখতে পাচ্ছি না, আমার একটু রাত্রেবেলা চোখের সমস্যা হয়। সবাই যদি আমরা আসি তাহলে একটা ছবি তুলতে পারি, একটা পারিবারিক ছবি। মৌমিতা রহমান আমাদের সাধারণ আসুন। হ্যাঁ, পিছনে দেখেছিলাম আমি ফিরোজ ভাইকে। কি এখনো সমস্যা? গুড, সবাই ক্যামেরা দেখবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে কষ্ট দেওয়ার জন্য। আর আমি আমাদের যারা অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনারা এসে আমাদেরকে যে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন তার কোনো ভাষা নেই। 150 টাকা 10% ডিসকাউন্ট দেখতে পাচ্ছি। মানে হিসেবে যাবে না একটা সার্ভিস মিনিমাম সার্ভিস 30 টাকা তো মিনিমাম সার্ভিস না না কি প্লিজ অনলাইনে তো প্লিজ একটা ক্লাস কয়টা কত? 150 টাকা 10% ডিসকাউন্ট তো 135 শর্ট নিতে বলো শর্ট টাকা আছে।
নামের সাথে দত্ত যোগ আছে, মানে উত্তম কুমার দত্ত কৌতুক নিয়ে আসছে। ধন্যবাদ সুধীমণ্ডলী। এতক্ষণ যারা কষ্ট করে ধৈর্য নিয়ে আমাদের দম্পতি মেলায় এসেছেন, অনেক আমার মতো দম বাড়ি রেখে এসেছেন, এবং যারা অংশগ্রহণ করছেন আপনাদের, বিশেষ করে আমার বকুল আপা, প্লিজ সবাই একটু ওনার জন্য জোরে করতালি দেবেন প্লিজ। অনেক কষ্ট করে এই মেলা, তো আমারও কষ্ট লাগছে যে আমার দমটাকে বাড়ি রেখে এসেছি, কালকে ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করব। তো সুধীমণ্ডলী, এই অনেক কথাই বলতে হয়, তবে যে কথা না বললেই নয়। আমি যখন এই অনুষ্ঠানে আসছিলাম তার কিছুক্ষণ আগে আমি রামপুরা টেলিভিশনে ছিলাম, আমার সাথে আমাদের অভিনেতা রূপু ভাই ছিলেন। তা রূপু ভাই বলল, আরে দম্পতি মেলা চলছে তো কি করা যায়। তাই তো বকুল আপা আমাকে আগেই বলেছিল, একসাথে শুটিং করছি নাটকের, যে উত্তম তুমি কিন্তু অবশ্যই 11 থেকে 15 তারিখে একদিন আসবে তোমার বউকে নিয়ে। তো যাই হোক, কাজে থাকার কারণে আসতে পারিনি। তো আমি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, এই রিক্সা শিল্পকলায় যাবে? তো রিক্সাওয়ালা আমাকে বললো, আমি এত সুন্দর করে বলার পর উনি বলছে, স্যার আপনি ফার্স্ট ক্লাসে যাবেন না সেকেন্ড ক্লাসে যাবেন না থার্ড ক্লাসে যাবেন? আমি কই বেটা তুই চালাসে রিক্সা, এখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস কি? কয় স্যার সেটা না। আমি যা কই আমার কথার উত্তর দেন। আচ্ছা ঠিক আছে ভাই, তুই বল তোর ফার্স্ট ক্লাসটা কি? কয় স্যার ফার্স্ট ক্লাস হলো আপনি আমার রিক্সায় বসবেন, আমি দেখে শুনে ঠান্ডা মাথায় শিল্পকলায় নিয়ে যাব, ক্যাপে মৌসাকে একটু ব্রেক করবো, একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো, ভাড়া হলো 300 টাকা। আমি কিরে বাবা রিক্সার ভাড়া 300 টাকা? কয় স্যার ফার্স্ট ক্লাস তো। আচ্ছা ঠিক আছে, তোর সেকেন্ড ক্লাসটা কি কয় স্যার সেকেন্ড ক্লাস হলো আপনি আমার রিক্সায় বসবেন, ওই করে টান দেবো, ঝাঁকাঝুঁকো লাগবে, তবে পৌঁছাবেন রাস্তার মাঝখানে, কোনো ব্রেক নেই, কোনো কোল্ড ড্রিঙ্কস নেই, ভাড়া হলো 150 টাকা। আমি কিরে এক চান্সে 150 টাকা কমে গেল। আচ্ছা তো থার্ড ক্লাসটা কি কয় স্যার থার্ড ক্লাস মাত্র 10 টাকা। এই তো লাইনে আইছে আমার লাইনে। কি কইলি? মানে আমি একটু ক্লিয়ার হইলাম, থার্ড ক্লাসটা কি? কয় স্যার থার্ড ক্লাস 10 টাকা। আরে বাবা সে তো বুঝলাম থার্ড ক্লাস 10 টাকা, কিন্তু একটু বোঝাই কয় বুঝলেন না? আমি না। কয় স্যার থার্ড ক্লাস হলো এই মৌচাকের জ্যামের মধ্যে দিয়ে আমি রিক্সায় বসে থাকবো আর আপনি চালাই নিয়ে যাবেন। তো সুধীমণ্ডলী, অনেক কষ্ট করে যখন এসেছি, ওই আবারও সে মনে করতে হয় আমি দমটাকে রেখে এসেছি। তো এখানে যারা এসেছেন, যাদের দম বাসায় রেখে এসেছেন, প্লিজ আপনাদের নিজেদের দম অর্থাৎ বইয়ের জন্য একটা করতালি দেবেন প্লিজ। কারণ পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে অর্ধেকে দাবিদার কিন্তু মেয়েরা। তো যাই হোক, এই গ্রামের এক নিরক্ষর ছেলেকে তার বাবা বলেছে, যা তোর বোনের জন্য একটা ছেলে দেখে আয়। তো নিরক্ষর লেখাপড়া জানে না, ঘুরে টুরে আসছে। আসার পরে আব্বা জিজ্ঞেস করছে, কিরে ছেলে পাইছিস? কয় না আব্বা ছেলে পালাম না। কয় ছেলে পালি না মানে? আরে শিল্পকলায় দম্পতি মেলা হচ্ছে, এখানে তো অনেক ছেলে আছে। কয় আব্বা ছেলের বয়স কেমন লাগবে? কয় শোন, তোর বোনের বয়স তো 22 বছর, তুই 30 বছর একটা ছেলে নিয়ে আসবি। তো দেখে ঘুরে টুরে আসছে। আসার পরে আব্বা বলছে, কিরে ছেলে পাইছিস? কয় না আব্বা ছেলে পালাম না। কয় ছেলে পালি না মানে? তুই দম্পতি মেলায় গেছিলি না? কয় আব্বা গেছিলাম, কিন্তু যারে জিজ্ঞাসা করি কেউ কয় 29, কেউ কয় 31, কেউ কয় 30 বছর 1-2 মাস, মানে 30 বছর আর হয় না। তখন তো আব্বা কাছে খেপে কয়, শোন এবার যদি 30 বছর একটা ছেলে না আনতে পারিস তোর বাড়িতে বের করে দেবো। তখন বাপের ভয়ে সম্পত্তির লোভে অলরেডি ছেলে জোগাড় করে নিয়ে নাচতে নাচতে এসে কাছে, আব্বা আমি ছেলে পাইছি। কয় ছেলে পাইছিস তা কই? কয় আব্বা ছেলে পাইছি, কিন্তু একটু সমস্যা। আবার কি সমস্যা? কয় আব্বা ওই তোমার কথা মতো তো 30 বছরের একটা পেলাম না, তাই 10 বছরের 3টে দিয়ে এলাম। তা সুধীমণ্ডলী, পাত্র পাত্রী নির্বাচন করার সময় একটু খেয়াল রাখবেন। ইদানিংকালে আর একটা ঘটনা ঘটেছে, যেহেতু দম্পতি মেলা, অনেক দেখবেন দম রেখে প্রতি বিদেশে চলে যায় না কর্মক্ষেত্রে। তো যাই হোক, আমাদের এলাকার এক ভদ্রলোক বিয়ে করে বউ রেখে বিদেশে চলে গেছে, 6 বছর তার কোনো খবর নেই। তো 6 বছর পরে দেশে আসে, দরজা টোকা দিচ্ছে, ঠক 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 ঠক, বউ দরজা খুলে দিয়েছে। দেওয়ার পরে বউ দেখে কাছে, ও এই তোমার আসার সময় হলো, তুমি 6 বছর বিদেশে গেছো, কোনো খোঁজ খবর নেওনি? তখন জামাই বলছে, বাবা রাগ করিস নে, বহুত কষ্ট করে বিদেশে জেলমেল খেটিয়ে পালাই ছিলাম,
এখন দেশে আইছি শুক্রিয়া কয় কয় দেখো আমি নাই কিছু না কইলাম, কিন্তু আমার যে এদিকে 3 বছরের ছেলেটা শুধু আব্বা আব্বা করে, তুমি একটু তার খোঁজ খবর নিতে। আমার তো তখন মিজাজ গরম হয়ে গেছে, কয় কি ওরে আমি 6 বছরে বিদেশে গেছি, এর ভিতরে আমার 3 বছরের বাচ্চা হইলো কি করে? এই সত্যি করে কয় এই বাচ্চা কার? বউ কয় কেন আমার? কয় হায় রে আল্লাহ, তাহলে আমার এই ক্ষতিটা কিনা করেছে? নিশ্চয়ই আমার ওই ফাজিল বন্ধু রফিক। বউ কয় না। তাইলে আমার ওই বজ্জাত বন্ধু মিজান? বউ কয় না। কয় তাইলে আমার একটা ওই যে চাওড়া বন্ধু আছে রূপু, বউ কয় না। তখন জামাই করছে তাইলে কিনা? বউ কয় আচ্ছা তুমি যে তোমার এত বন্ধুদের দোষ দিচ্ছ কেন? আমার কি 2-1টা বন্ধু থাকতে পারে না? তা শুধু মডেলি আমাদের সবার বন্ধু থাকবে, আর আমাদের সবার প্রিয় বন্ধু হচ্ছে যারা বিবাহ করেছেন তাদের বউ। প্লিজ দম্পতি মেলার জয় হোক, সবাই একটা জোরে করে দেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সকলকে। দম্পতি সোসাইটির উজ্জ্বল আহমেদ কুইজ নিয়ে আসছে। উজ্জ্বল আহমেদ। আর কুইজের পরে আমরা আবার ফিরে যাব পারিবারিক আড্ডায়। পারিবারিক আড্ডা পরিচালনা করবে দম্পতি সোসাইটির সভাপতি আরজুমান তারা বলবেন। দম্পতি মহোদয়, আসসালামু আলাইকুম। আবার আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হলাম সেই কুইজ প্রতিযোগিতা নিয়ে। আর এই কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে। আমি প্রথমেই আপনাদেরকে দেখতে চাই কতজন দম্পতি অডিয়েন্সে আছেন। 1 দম্পতি, 2, 3, 4, 5, 6। আপনি কি আপনার স্ত্রী কি সাথে আছেন? আপনাকে বলছি পেছনে যিনি হাত তুলেছেন, আপনার স্ত্রী কি সাথে আছেন? আপনি হাত না, তাহলে হবে না। এই কুইজে অংশগ্রহণ করতে গেলে অবশ্যই যুগল উপস্থিতি প্রয়োজন, সিঙ্গেল চলবে না। কারণ হচ্ছে যে আমাদের এই মেলাটি হচ্ছে দম্পতি মেলা, আর দম্পতি মানে জায়া ও পতি দুজনকেই উপস্থিত থাকতে হবে। আমি একটি গান গাইব। এই গানটির শিল্পীকে, এটি হবে প্রশ্ন। শিল্পীকে এটি হবে প্রশ্ন। আর সেটি যদি আপনারা না পারেন তাহলে আমি আবার পরবর্তী প্রশ্নে চলে যাব। তাহলে আমি গানটি গাচ্ছি। আপনারা, যদিও আমার কণ্ঠ ভালো নয় আর আমি শিল্পীও নই, সেক্ষেত্রে কুইজের জন্য আমি গাইছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে যে দম্পতিগুলো এখানে অংশগ্রহণ করছেন 1, 2, 3, 4, 5, আপনারা কি অংশগ্রহণ করছেন? ভাই আপনারা কি দম্পতি? আপনারা দম্পতি নন? আচ্ছা ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6 দম্পতি অংশগ্রহণ করছেন এই কুইজে। ঠিক আছে, আমি তাহলে গানটি গাইছি, আপনারা শুনুন। আমার প্রশ্নটি থাকবে যে এই গানের শিল্পী কে? মোর স্বপ্নের রানী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না গো, এসো গো এসো গো। আমার হাত তুলেছেন আগে উনি এই দম্পতি সবার আগে হাত তুলেছেন। আমি চোখ রেখেছিলাম এই দম্পতি। হ্যাঁ জি, আপনি সত্যি কিশোর কুমার? আমার তো মনে হয় মোহাম্মদ রফি না? সত্যি কিশোর কুমার? আপনি একেবারে নিশ্চিত তো? আচ্ছা, 100-এর বেশি। হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ উত্তরটি সঠিক উনিই দিয়েছেন। আমি ঝালাই করে নিলাম, কিন্তু যেহেতু প্রথম উত্তর উনি দিয়েছেন, আমরা বিজয় কি পেয়ে গেছি। সেই মোর স্বপ্নের রানী তুমি কাছে এসো এই গানটি কিশোর কুমারের। এই দম্পতিকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তাদের পুরস্কারটি গ্রহণ করার জন্য।
দম্পতি সোসাইটির যুগ্ম সম্পাদক মৌমিতা আপাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। পুরস্কারটি এই দম্পতিদের হাতে তুলে দেওয়ার জন্য এই আমার ব্যাগ আপনারা চলে আসুন, মঞ্চে আসুন। মোর স্বপ্নের রানী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে কেন দূরে থাকো, বৃথা যাই দিন জানি তুমি আসো না গো, এসো গো এসো গো এসো গো এসো গো। ধন্যবাদ ধন্যবাদ সকলকে। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বিজয়ী দম্পতি, যারা এই মাত্র এই গানটির উত্তর দিয়েছেন, কিশোর কুমারের এই গান। আমরা চলুন তাদের কাছ থেকে তাদের পরিচয়টি জেনে নিই এবং তাদের দাম্পত্য সূচনা কবে সেটিও জানবো। সেই সাথে ওনাদের দাম্পত্য জীবনের কিছু কথা খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি। আমার নাম ইউনুস আকর, ডক্টর ইউনুস। আমি আণবিক শক্তি কমিশনের পরিচালক ছিলাম এবং প্রধান বৈজ্ঞানিক ছিলাম। এখন অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করি। আর কি বলবো, আমাদের দাম্পত্য জীবন প্রায় 30 বছর। 86-এ আমাদের বিয়ে হয়। আমরা বরিশালের মানুষ। আর কি বলবো, আমাদের এ পর্যন্ত আপনাদের দোয়ায় খুব সুন্দর গিয়েছে এবং আমাদের কি বলবো, আমাদের কোনো সমস্যা হয় না এখনো। তো এই আপনি ভাবিকে কি খুব ভালোবাসেন? অবশ্যই না, 30 বছর খুব 30 বছর ধরে ভালোবেসেই আসছেন। কখনো মনে হয়নি যে আপনার মনে হয় এই 30 বছরের বিবাহিত জীবনে বিবাহটা না করলে মানে ভালো হতো, এরকম কিছু মনে হয়েছে কি? মনে হয়নি? ভাবিকে আপনার কখনোই পুরাতন বলে মনে হয়নি, সবসময় নতুন বলে মনে হয়েছে, সেটাই কি? হ্যাঁ তাই। আচ্ছা, তাহলে আপনার কাছে একটি প্রশ্ন। ভাবি আমার দিকে তাকিয়ে কিন্তু প্রশ্ন উত্তর করবেন, কোনো দিকে তাকাতে পারবেন না। সেটি হচ্ছে যে ভাবির আজকে কি রঙের দুল পরে এসেছেন ভাবি তার কানে, আপনি সেটি বলুন। ভাবি কি রঙের দুল কানে পরে এসেছে? বলতে পারবো না, এটা বলতে পারবো না, দুল তো আমি তো বলছি যে আপনি যদি ভালোই বেশে থাকেন, তাহলে ভাবির প্রতি যদি কেয়ার নেওয়া থাকে, আপনি যদি কেয়ার করেন। আমি কখনো দূরের দিকে তাকাই না, আমি চোখের দিকে তাকাই। চোখের দিকে তাকাই, দূর কখনো দেখি না। খুব দূর আমার কাছে মোটেই ইম্পর্টেন্ট না। ইন্টেলেকচুয়াল অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলুন ভাবি আজকে কতটুকু বলতে পারেন, ভাবি আজকে কি কি রঙের? সবুজ শাড়ি পরেছে, জি, সাথে ম্যাচিং করে একটা গলার মালা পরেছে। হ্যাঁ, সেই গলার মালার রং কি ছিল? ওই সবুজেরই। আচ্ছা, সেই মালার যে ফিতাটা সেটা কি কালারের? আচ্ছা, ওটিও সবুজ। উনি পুরো সবুজে আজকে সবুজে পরিপূর্ণ হয়ে এসেছেন, সবুজ দিয়ে ঘিরে রেখেছে। আপনার জীবনকেও কি এভাবে সবুজে ঘিরে রেখেছে? আপনাদের দোয়া, আপনাদের দোয়া। আমি বললাম তো 30 বছর। আচ্ছা, তাহলে আপনি একটু ভাবির কাছে, আপনার বেআইনও আছেন। আচ্ছা, তাহলে একটু ভাবির কাছে যাব। ভাবির কাছে একটু মাইক্রোফোনটা দিন, আমরা ভাবির কাছ থেকে একটু শুনতে চাই। ভাবি, 30 বছরের আপনাদের দাম্পত্য জীবনে ভাই আপনাকে, আপনার কোনো একটি ঘটনা মনে পড়ে কি, যে ঘটনায় আপনার কাছে মনে হয়েছিল যে ওনার সাথে আমার বিবাহটা না হলে মনে ভালো হতো, এরকম কি কোনো ঘটনা ঘটেছে? কখনোই মনে হয় না। আচ্ছা, এমনি মন খারাপ মানে সবসময় কি টুকটাক কিছু কি হয়, এমন কোনো ঘটনা যে মনটা একটু খারাপ হয়ে যায়? সেটা সবারই হবে, না হওয়াটাই অস্বাভাবিক। ভাইয়ের কোন জিনিসটা আপনার সবচেয়ে ভালো লাগে? সব কিছুই ভালো লাগে। ভাই যদি বকা দেয় সেটাও ভালো লাগে? ও, ভাই বকা দিলেও ভালো লাগে? ও, না দিলেই ভালো লাগে না। মানে ব্যাপারটি হচ্ছে এরকম, না দিলেই নাকি ওনার ভালো লাগে না, ভাই যদি বকা না দেন তাহলে আর সেটা ভালোই লাগে না। যেমন এই যে এক দম্পতির বাড়ি হচ্ছে ওই ট্যানারির পাশে, তো ট্যানারির পাশে বাড়ি, তো প্রত্যেকদিন ট্যানারির গন্ধ শুনতে শুনতে তাদের এমন অবস্থা হয়ে যায় যে তারা একদিন বেড়াতে গিয়েছে অন্য জায়গায়, অন্য বাড়িতে। সে বেড়াতে যেয়ে রাতে তাদের ঘুম আসছে না,
কোনোভাবেই ঘুম আসে না। তো তখন চিন্তা করলো কেন ঘুম আসছে না, তো ওই দম্পতি খুঁজে বের করলো আমরা তো ট্যানারির গন্ধ তো পাচ্ছি না, এই জন্য ঘুম আসছে না, চলো স্যান্ডেল জুতা নিয়ে আসি ওই রাখি, ওই গন্ধে হয়ে যাবে। তো ব্যাপারটি সেরকমই যে অভ্যাস হয়ে গেছে, ভাবিও এরকম অভ্যাস হয়ে গেছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ভাই মাঝে মাঝে আপনাকে বকা দিতে থাকেন? বকা দিতেই জানে না, ও বকাই দিতে জানে না। যাই হোক, ধন্যবাদ সকলকে। এই দম্পতি একটি সুখী দম্পতি বলে আমরা মনে করছি, ওনাদের কথাতেই বোঝা যাচ্ছে। তবে দাম্পত্য জীবনে আপনাদের কি কখনোই মনে হয়েছে যে আপনারা দুজনকে নিয়ে অভিনয় করছেন, এরকম কি কখনো মনে হয়েছে কোনো একবারের জন্য যে না আসলে সুখী দাম্পত্য জীবনের সব কিছুই ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে অভিনয় করে চলেছি, এরকম কি কখনো মনে হয়েছে? একদম খোলামেলা আমরা আলোচনা করছি। এই দম্পতি মেলা করার উদ্দেশ্যই এটা যে আমরা আসলে দাম্পত্য জীবনে কেউ যাতে অভিনয় না করে চলি, যেটাই করে রিয়েল টাইম হোক, সেরকম কখনো কি মনে হচ্ছে? মনে হয়নি। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, চলুন আমরা এবার তাদের হাতে পুরস্কারটি তুলে দিই। পুরস্কার তুলে দিচ্ছেন দম্পতি সোসাইটির যুগ্ম সম্পাদক মৌমিতা ইসলাম। আবারও করতালি দিয়ে আমরা তাদেরকে অভিবাদন জানাই। ধন্যবাদ। আর সেই সাথে আমি উজ্জ্বল আহমেদ মঞ্চ ত্যাগ করছি। আজকের মতো কুইজ এখানেই শেষ করছি, আর কুইজ নিয়ে আসবো আগামীকাল। আর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকালকে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামে প্রত্যেকদিন আমরা এইভাবেই প্রোগ্রাম করছি। কালকে আমাদের 15 মার্চ দম্পতি দিবস, আর এই দিবস উদযাপন করার জন্য আপনাদের সকলকেই আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আর সেই সাথে কুইজ তো অবশ্যই থাকবে, আপনারা ওই কুইজে অংশগ্রহণ করবেন, তবে অবশ্যই যুগল অবস্থায় আপনাদের আসতে হবে। এবারে মঞ্চ পরিচালনা করছেন রহিম সারোয়ার, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা দিবেন। বা দাম্পত্য আড্ডা প্রতিবারই রহিম সারোয়ারই পরিচালনা করছে, আমি তার কাছেই ছেড়ে দিব। তো আমি তার আগে দু কথা বলতে চাই। আসলে আমার এখানে আসা সবসময় আসা উচিত না, তারপরে লোভ সামলাতে পারি না। তো যাই হোক, আমরা আজকে চতুর্থ দিন, আগামীকাল পঞ্চম দিন এবং সমাপনী দিন। আমরা প্রতিদিনই রেখেছি যে যেসব দম্পতিরা তাদের জীবনের গল্প বলতে চান তাদেরকে এখানে স্বাগতম জানিয়েছি, তারা গল্প করেছে এবং কোনো পরিবার তার ছেলে মেয়ে নাতি নাতনি সহ এসেছে। তো আমরা এই আড্ডাটাকেও আমরা দম্পতি আড্ডাই বলবো, কিন্তু দম্পতিরা কিন্তু কেউই কোনো পরিবারের বাইরে নয়। আর আরেকটি ঘোষণা আমার খুব ভালো লাগছে, আসলে ওই যে বললাম যে আমরা এখানে পরিবারের বাইরে কেউ নই। দম্পতি সোসাইটি মনে করে যে এটা একটা পরিবার, এবং দম্পতি সোসাইটিতে যারা আসে তারা সবাই আমাদের কারো মামা, কারো খালা, কারো ফুপু ইত্যাদি। তো আমি জানি আমাকে সময় দেবে সে, তারপরে আমি একটু পরিচয় করিয়ে দিই যে রহিম সারোয়ার আমার মায়ের উদর থেকে আসা ভাই। আর রহিম সারোয়ার ছাড়াও আমার অনেক ভাই আছে যারা আমার মাসির উদর থেকে এসেছে, আমার পিসির উদর থেকে এসেছে, এরকম অনেক ভাই আমার আছে। অনেক সময় অনেকে আমাকে এটা বলে গালিও দেয় যে আপনার কত ভাই আছে। তো যাই হোক, আমার ভাই এখানে পরিচালনা করবে, আর আমার সামনে আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউ আছে। একটু দাঁড়াও, আপাতত ওখানেই দাঁড়াও, পরে আমি তোমাদেরকে এখানে ডাকবো। যিনি সারা বাংলাদেশে রং ছড়ান এবং এখন বিশ্বেও রং ছড়াতে চান, সেই বিপ্লব সাহা এবং আমাদের বৌমণি শম্পা। আর একটু জোরে হাততালি কিন্তু হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ, তোমরা একটু আমাদের সাথে থাকবে। আমরা এক্ষুনি একটা সুন্দর পারিবারিক আড্ডায় যাব, যে পরিবারের প্রধান আমাদের ঝর্ণা রহমান এবং সাইদুর রহমান। আপনারা দেখুন কি সুন্দর ম্যাচিং করে তারা এসছে। তো আগে ঝর্ণা রহমান এবং সাইদুর রহমানকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা হাততালি হোক। যাকে আমি সুহাস বলেই চিনি এবং জানি, বিশাল মানুষ, যদিও সর্বকনিষ্ঠ, কিন্তু বিশাল কেমন বিশাল সেটা আপনারা এখানে এলেই বুঝতে পারবেন।
এবং সুহাসের সাথে আমি নাবিলাকেও মঞ্চে আসতে অনুরোধ করছি। ওদের দাম্পত্য জীবন মাত্র কয়েক মাসে। সুহাস এবং নাবিলার জন্য একটা হাততালি। এরা দুজনেই পেশায় প্রকৌশলী। এবং আমাদের একটু আগে কুইজ বিজয়ী যে দম্পতি, যারা কখনোই অভিনয় করেন না, যাদের গালিটাও মিষ্টি লাগে, মজা লাগে, সেই দম্পতিকেও এখানে আসতে বলবো, কারণ এই দম্পতিদেরও আলাদা একটা পরিচয় আছে। শুধু আমি বরিশালের এই কথা বলে এখান থেকে চলে গেলে হবে না, আরও কিছু বলতে হবে। একটি পরিবারের সাথে সম্পৃক্ত। আমরা তাদের কাছ থেকে দাম্পত্য জীবনের অভিজ্ঞতা এবং দাম্পত্য জীবন সম্পর্কে তাদের যে ভাবনা, চেতনা, এগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে, বেশি সময় নেব না, আমরা আলোচনা করব। তো আমরা প্রথমেই নবদম্পতি সুহাস এবং নাবিলা, তাদের কাছে যাব। আজকে আমাদের মাঝে একজন গীতি কবি আসছিলেন, তিনি মোটামুটি দাম্পত্য জীবন যে প্রয়োজনীয় এটাই মনে করেন না, এবং এরকম অনেক মানুষ আছে যারা দাম্পত্য জীবনের প্রয়োজনীয়তাই মনে করেন না, কিন্তু তারা যেহেতু দাম্পত্য জীবনে প্রবেশ করেছে সেহেতু প্রয়োজনীয়তা মনে করেই প্রবেশ করেছে। আমি প্রথমেই জানতে চাইবো যে দাম্পত্য জীবনের কী প্রয়োজনীয়তা, কেন আপনারা দাম্পত্য জীবনে আসলেন? হ্যালো, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। তো আমাদের দাম্পত্য জীবন আসলে বেশি দিনের না, 2.5 মাসের মতন হয়েছে। তো আমরা অনেকদিন ধরে বন্ধু, এক অপরের একসাথেই পড়াশোনা করেছি বুয়েটে স্থাপত্য বিভাগে। তো আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা একটা মানে পরিণতি দেওয়ার জন্যই আসলে এই ডিসিশনটা আমরা নিয়েছি যে দাম্পত্য জীবনটা শুরু করার জন্য। এবং আমরা আমাদের বাবা মাদেরকে দেখেছি যে তারা কীভাবে আছেন এবং কীভাবে একটা পরিবার গড়ে তুলছেন একসাথে থেকে, এবং সেই পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই জিনিসটা আমরা আসলে চাই, সেখান থেকে আসলে এই ইচ্ছাটা যে আমরাও একসাথে একটা দাম্পত্য জীবন শুরু করি। অনেকটা কি বাবা মাকে অনুকরণ করা? বাবা মা ভাইদেরকে দেখেছি, সবাইকে দেখে। আচ্ছা, এবার আমরা নাবিলার কাছে যাই। নাবিলার কি অনুভূতি, কেন সে দাম্পত্য জীবনে আসলো? বাবা মা অনুকরণীয় হলে তো অনুকরণ করবো। যদি এরকম না দেখতাম যে অনুকরণীয় না, তারা হয়তো দাম্পত্য জীবনে সুখী না, বা দেখে মনে হচ্ছে না যে জীবনটা, পরবর্তী জীবনটা আরও ভালো কিছু হবে, তখন নিশ্চয়ই ইচ্ছা করে বিয়ে করতাম না। সারা জীবন দেখে এসেছি যে বাবার সব থেকে বড় বন্ধু মা, মার সব থেকে বড় বন্ধু বাবা, এবং তাদের ভিতরে যে এত সুন্দর একটা সম্পর্ক, এবং এই নতুন পরিবারে আসার পরেও একই জিনিসই দেখছি, এখানেও একই কাহিনী। তো অন্যরা কেন করে জানি না, কিন্তু আমরা যেহেতু আমাদের সামনে এরকম আদর্শ উদাহরণ পেয়েছি, তাই আগ্রহটা জন্মাতেই পারি। আচ্ছা, এই নবদম্পতি সুহাস এবং নাবিলার কথা ধরেই আমরা একটু আমাদের এবারের যে প্রতিপাদ্য সেটাতে যেতে চাই। আদর্শ দম্পতি উন্নত সভ্যতার ভিত্তি। এবং এই নবদম্পতিটি দুটি পরিবার থেকে এসেছে, এবং সেই দুটি পরিবারের যেই প্রধান দম্পতি তারাও এখানে বসে আছে। এবার আমরা তাদের কাছে যাব। আমি জনাব সাইদুর রহমানের কাছে যেতে চাই। আমরা যে আদর্শ দম্পতি চিন্তা করছি, আপনি কি মনে করেন যে আদর্শ দম্পতি বাস্তবে হওয়া সম্ভব? অনেকে এই কথার সাথে দ্বিমত পোষণ করেছেন, অনেকে বলেছেন যে আদর্শ দম্পতি পৃথিবীতে হতেই পারে না। আমাদের দম্পতি কোনো আমাদের প্রগতির পথে, আমাদের আদর্শের পথে, আমাদের যা যা যে যা করতে চায় তার পথে অন্তরায় হয় নাই। আমরা সবসময় একমত না হলেও যার যার মতো করে আমাদের জীবনকে গড়তে চেয়েছি। আমরা ওভারল্যাপ করি নাই কারো এতে বুদ্ধিতে, কারো চিন্তা চেতনায় আমরা হস্তক্ষেপ করি নাই। যার যার মতো করে আমরা আগেছি, এবং সেটা আমাদের সুন্দর মতো এগিয়েছি। এবং এ পর্যন্ত আমার 43 বছর জীবন পার করলাম। এই 43 বছর জীবনে ঘাতক অধিকার কিছু ছিল, দুঃখ কষ্ট ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা উত্তরে গেছি। আমাদের 3টি সন্তানকে মানুষ করতে পেরেছি। 3টি সন্তানই আমাদের বুয়েটের ছাত্র। এখন বর্তমানে তারা
মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে এবং ভালো পজিশন আছে, সফল জীবনযাপন করছে। আমরা সব একসঙ্গে আছি, এই একই বাড়িতে থাকি। এই স্বাতন্ত্র্যের যুগে আমরা আলাদা আলাদা থাকি, একসঙ্গে আছি, এটি আমাদের সফলতা, এটি আমরা সার্থক মনে করি। এই জীবনকে আমরা নিশ্চয়ই দাম্পত্য জীবনের অবদান মনে করি। তাহলে বলা যায় যে আদর্শ দম্পতি হতে পারে, মানে আদর্শ দম্পতি। তা তো নিশ্চয়ই নিশ্চয়ই। কারণ দম্পতি ফসল আমাদের অনেক সুন্দর, সব কিছু নিয়ে আমরা ছিলাম, আমাদের দুটো পরিবার একত্র করতে পেরেছিলাম, তারা আমাদের সুখে দুঃখে একসঙ্গে ছিলাম, এটি আমাদের সফলতা। ধন্যবাদ আপনাকে। এবার চলে আসি কথাশিল্পী ঝর্ণা রহমানের কাছে। যদি আদর্শ দম্পতি সম্ভব হয়, তাহলে আদর্শ দম্পতির দুই একটি বৈশিষ্ট্য, যে আমরা এই বৈশিষ্ট্য দিয়ে আদর্শ দম্পতিকে চিহ্নিত করতে পারি, এরকম কিছু বৈশিষ্ট্য বলা যায়? আদর্শ কথাটার মধ্যেই সমস্ত বৈশিষ্ট্য নিহিত। কারণ আদর্শ জগতে যা কিছু ভালো, যার প্রভাব ভালো, যার প্রতিক্রিয়া ভালো, যার ফল ভালো, সেটাই আদর্শ বলে আমরা মনে করি। কারণ মানুষের বলা হয় যে মানুষের জীবনটা ক্ষণিকের, কিন্তু এই ক্ষণিকের জীবনে অনেক কিছু করার আছে। পৃথিবীকে সুন্দর করে গড়ার সুযোগ আছে, মানব জাতিকে সুন্দর করে গড়ার সুযোগ আছে, নিজেকে সুন্দর করে গড়ার সুযোগ আছে, মানব কল্যাণের জন্য কাজ করে যাওয়ার সুযোগ আছে। তো এই যে স্বল্প সময়ের যে মানব জীবন, সেই জীবনে মানুষ যখন ভালো কাজ করবে, যা কিছুই ভালো কাজ করে, যেটার জন্য কোনো মানুষের কল্যাণ হয়, যার জন্য কোনো ভালো হয়, কারো ভালো হয়, পরিবেশ সুন্দর হয়, এই সমস্ত জিনিসগুলি হচ্ছে আদর্শ বলে আমরা মনে করি। কাজে একটা পরিবারে যে দম্পতি যে পরিবারের সূচনাটি করেন, একজন স্বামী এবং একজন স্ত্রী, তারা তাদের যত রকম চিন্তা দিয়ে তাদের পরিবারকে সুন্দর করে তুলতে পারেন, তাদের পরিবারকে সমস্ত ঘাত প্রতিঘাত থেকে রক্ষা করে তাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এবং দম্পতি মিলে যে যাত্রাটা শুরু করেন, সেই যাত্রাপথে তাদের ঘরে আসে সন্তান, সেই সন্তানকে মানুষ করে তোলা, তাদেরকে সঠিক পথে পরিচালনা করা, ভবিষ্যতে যাতে তাদের জীবন সুন্দর হয় সেই মতো করে তাদের শিক্ষা দেওয়া, এই জিনিসগুলো যেই দম্পতি করে নিতে পারে, যারা পরিচালনা করতে পারেন, যাদের মনে জায়গা করে নিতে পারেন, যাদের আচার আচরণের মধ্য দিয়ে সেটি প্রমাণ করতে পারেন, তারা আদর্শ দম্পতি। এখন এই বৈশিষ্ট্যটা কি স্পেসিফিক করে, এই বৈশিষ্ট্যের মধ্যে অনেক কিছু আসবে। প্রধানত আসবে দুজনের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি আর সহযোগিতার মনোভাব। এই তিনটি জিনিস অবশ্যই লাগবে। আমার স্বামী বলেছেন যে মানুষের মধ্যে ভিন্নতা থাকে, দুই পরিবার থেকে দুজন মানুষ আসে, দুইজনের মন মানসিকতার মধ্যে ভিন্নতা থাকবে, আলাদা বৈশিষ্ট্য থাকবে, কিন্তু যখন তারা দুইজন একটা সামাজিক বন্ধনে আবদ্ধ হবে, তখন সেই ভিন্নতার মধ্যেও একটা সামঞ্জস্য দরকার আছে, সেই ভিন্নতার মধ্যে একটা ভারসাম্যের দরকার আছে। কিছু কমিয়ে কিছু বাড়িয়ে এই ভারসাম্যটা দুজনেই যখন তৈরি করতে পারেন, দুজনের যখন সেই মানসিকতা থাকে, তখন কিন্তু ভারসাম্যটা হয়। ধরা যাক একজন নারী আর একজন পুরুষ, মেয়েটি ধরা যাক বাবার বাড়িতে প্রচণ্ড বদরাগী, বদমেজাজি, খুব রুক্ষ মেজাজের মেয়ে, আর ছেলেটি তার বাবার সংসারে ছিল খুব শান্তশিষ্ট ভালো মানুষ। যখন এই দুটি মানুষের বিয়ে হয়, তখন দুজনের মানসিকতা কিন্তু দুই রকম। এখন এই দুই রকম মানসিকতা যদি দুই পথে চলে, তাহলে রেল লাইন আর কখনো মিলবে না, সেই সংসারের সুখ আসবে না। তখন একজন আরেকজনের মধ্যে ভারসাম্য তৈরি করতে হবে, একজন আরেকজনেরটা কিছুটা মেনে নেবে, একজন আরেকজনের দ্বারা কিছুটা প্রভাবিত হবে। আবার এটাও যেমন ঠিক যে একজন আরেকজনের প্রতি সহানুভূতি দেখাবে, অপরদিকে একজনের মনোভাব যদি অন্যের